আচ্ছা, এখন আমরা দেখবো ডিফারেনশিয়েটর। ডিফারেনশিয়েটরটা কি করে থাকে যে মানে রেটটাকে দেখায়। ইনপুটে যেই ভ্যালু গুলা দিতেছি, সেই ভ্যালু সময়ের সাথে সাথে কি পরিবর্তনটা হইতেছে, পরিবর্তনটা দেখাইতেছে। মানে যদি নরমালি আমরা বলে থাকি যে ইন্টিগ্রেটরের ক্ষেত্রে কি হয়েছে, ইন্টিগ্রেটরের ক্ষেত্রে হইতেছে সময়ের সাথে যে পরিবর্তনগুলো দেখা দিত সেই পরিবর্তনগুলো পরে যোগ করা হইতো, মানে অ্যাকুমুলেট করা হইতো, যোগ করা হইতো আর কি। কিন্তু এখন আমরা কি করে দেব, ডিফারেন্সিয়েটর দাও। ডিফারেন্সিয়েটর কি করে, রেট অফ চেঞ্জ, মানে সময়ের সাথে সাথে কি পরিবর্তন হইতেছে এই পরিবর্তনগুলোকে দেখাবে। তো মনে করতে পারো ডিফারেন্সিয়েটরের ক্ষেত্রে যে আমার যদি ইনপুটে থাকে কিন্তু যদি তোমার ডিসটেন্স থাকে, যে হইতেছে এস এর ভ্যালু থাকে, আমরা তখন কি করতাম, ডিফারেন্সিয়েট করলে আমরা ভ্যালোসিটি পাইতাম। আউটপুটটা আমাদের তাহলে কেমন আসছে, আউটপুটটা হইতেছে তাহলে আমাদের স্পিড পাবো, ভ্যালোসিটি পাবো, জিনিস হইতেছে এইটা। সময়ের সাথে সাথে যে চেঞ্জ গুলো হইতেছে সেই চেঞ্জ গুলা। এখন এটারও আমরা সূত্রগুলা দেখবো, বা আগে ডিজাইনটা দেখি। নর্মালি যদি একটা ডিফারেন্সিয়েটর যদি হয়ে থাকে, জাস্ট এখানে R1 থাকতেছে, এখানে একটা ক্যাপাসিটর থাকবে, আর জাস্ট এরকম, আর এখানে হইতেছে ফিডব্যাক লাইনটা তোমরা যদি RF থাকে, এখানে VR, এই নম্বর এখানে হচ্ছে RF থাকে, এটা R থাকে, এটা C থাকে, আর এখানে হচ্ছে V1 ইনপুট থাকে, আর এখান থেকে আমরা গ্রাউন্ডিং করে দিই। এখন সমস্যাটা পরিবর্তন যদি হয়ে থাকে তাহলে মিনিংটা কি? যদি কিছু কিছু গ্রাফ যদি আমরা দেখে থাকি, যদি ইনপুটে আমি একটা নরমাল একটা ডিসি গ্রাফটাকে এরকম দিয়ে দিই, তাহলে আউটপুটটা কেমন আসবে? আউটপুটটা যেমন যেই এখানে একটা পিক আসতেছে, তাহলে যে সূত্রটা, সূত্রটা হইতেছে এরকম, দেখতে পাচ্ছেন কি যে সময়ের সাথে সাথে পরিবর্তনটা আসতেছে কি কি, যে মাইনাস সি আর মাইনাস আছে, তাহলে নিচের দিকে মানে চেঞ্জটা আমরা বুঝতে পারবো, তখন চেঞ্জটা আসে এইরকম করে। এই যে হঠাৎ করে যেটা চেঞ্জ হয়েছে সেই চেঞ্জটা হইতেছে এটার কারণে আসতেছে, আর পরে আবার স্টেবল হয়ে গেছে, এই যে এখানে স্টেবল আসতেছে এরকম হবে। এটা যদি ইনপুট হয় তাহলে এটা হইতেছে এরকম আউটপুট আসবে, ঠিক আছে। এরপর হইতেছে যদি মনে করি যে আমরা সাইনোসয়েডাল যদি কোনো কিছু ইনপুট দিয়ে থাকি সাইন, তাহলে আউটপুটটা কেমন আসবে? আউটপুট এটাও তোমার হইতেছে কজের ভিতরে আসবে, প্লাস কজও আসতে পারে, মাইনাস কজও আসতে পারে, কারণ এটা ডিপেন্ড করে থাকে হইতেছে ক্যাপাসিটরের চার্জের উপর ডিপেন্ড করে আসতেছে। তাহলে এটাও আসতে পারে, আবার নিচ থেকে শুরু হতে ওইটাও আসতে পারে, ক্যাপাসিটরের চার্জের উপর ডিপেন্ড করে। যদি ক্যাপাসিটর ফুল চার্জ হয় তাহলে তখন লিড হবে। ডিফারেন্সিয়েটরের ক্ষেত্রে আমরা বলছি, ডিফারেন্সিয়েটরের ক্ষেত্রে হইতেছে 90 ডিগ্রি ল্যাগ করবে, আর এখানে হইতেছে লিড করবে। ডিফারেন্সিয়েটর, ইন্টিগ্রেটরে, ইন্টিগ্রেটরের ক্ষেত্রে আমরা হয়তো যে প্রচুর ল্যাগ করবে, আর ডিফারেন্সিয়েটরের ক্ষেত্রে হইতেছে লিডিং অবস্থাতে থাকে। ওর যদি ব্যাপার চিন্তা করে থাকি ইনপুট হিসেবে, আমরা স্কোয়ার গ্রাফ গুলা দিয়ে দেখি, তাহলে আউটপুট আকারে এরকম আসবে, আউটপুটটা স্পাইক আকারে আসবে। যখন হঠাৎ করে চেঞ্জ হয়েছে না, এগুলো কি হঠাৎ করে এখানে চেঞ্জ হচ্ছে, যখন স্পাইক আকারে আসবে তখন আসলে এরকম করে স্পাইক গুলা বোঝা যাবে। আর যদি আমার গ্রাফটা যদি এমন হয়ে থাকে, তাহলে তো আগে আমরা কি দেখছিলাম, ইন্টিগ্রেটরে এইরকম স্কোয়ার ইনপুট দিলে আসতো আমার এখানে জিগজ্যাগ গুলো, এখন আমি জিগজ্যাগ ইনপুট দিলে আউটপুট আসবে কি স্কোয়ার, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে যদি আমরা কিছু সূত্রগুলো যদি দেখি, আমরা নর্মাল যদি একটা সূত্র আছে যেটা বলতেছি, যেটা মাইনাস সি আর ডি বাই ডিটি, ঠিক আছে। তারপর যদি আমরা ভোল্টেজ গেইন এর যদি ভোল্টেজ নিতো না, অ্যাম্পলিফায়ারের গেইন যদি সূত্র দেখি, মাইনাস সি আর টু বাই এক্স, এই একটা আমরা সূত্র দেখছিলাম, বা এটাকে আমরা এভাবেও লিখছি, মাইনাস আর এ বাই সি, ঠিক আছে। এখন সব স্বাভাবিকভাবে এক্সি যেহেতু আছে, তাহলে এখানে আমাকে এটা কারেকশন করতে হবে, ইন্টিগ্রেটরটার মতন এখানে কিছু কারেকশন করতে হবে, কারণ ইনপুট যেমন দিতেছি স্টেবল করার জন্য যে ছবিটা আমরা দেখি সেই রকম ছবিটা আসে না। যদি আমরা একটা গ্রাফ আকারে যদি চিন্তা করি, এই যে সূত্রটা আমরা যেটা দেখতেছি, এই সূত্র দিয়ে যদি আমরা যদি গেইন এর একটা কম্বিনেশন করি, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি, গেইন সমানুপাতিক হয় থাকে ফ্রিকোয়েন্সি
গেইন যত বাড়তে থাকবে ফ্রিকোয়েন্সি যত বাড়তে থাকবে গেইন তত বাড়তে থাকবে। ঠিক আছে? কিন্তু এটারও তো একটা লিমিটেশনস পর্যন্ত। নরমালি যখন আমরা গ্রাফটা দিয়ে থাকি, এখন এটা যদি 0 হয়ে থাকে এটা -20, এটা +20 ডিবি গেইন আরকি। এগুলো থিওরি, এগুলো আশা করি জানা জিনিস। ফ্রিকোয়েন্সি যখন আমরা আস্তে, আস্তে বাড়াবো তখন একটা পর্যন্ত যাবে, তারপর হইতেছে এটা কমা শুরু করে দেয়। এরপর কিন্তু এটা কিন্তু কমা শুরু করে দেয়। এই যে এটা মনে করি F1 ফ্রিকোয়েন্সি বা লো ফ্রিকোয়েন্সি যেটা বলতে পারো, বা মনে করো লো ফ্রিকোয়েন্সি। এই পর্যন্ত এটা জাস্ট শূন্য পর্যন্ত গেছে। এটা কিন্তু আমার ইন্টিগ্রেটর কি বলে ডিফারেন্সিয়েটর পার্টটা না। এটা হইতেছে মনে করি আমার আরেকটা ফ্রিকোয়েন্সি। এখান থেকে আমি দেখতেছি গেইন ফ্রিকোয়েন্সি যত বাড়াইতেছি তত কিন্তু আমার গেইন বাড়তেছে। কিন্তু এইটা হইতেছে আমার সেই আইডিয়াল ডিফারেন্সিয়েটর। এটা হইতেছে আমার পার্শিয়াল ডিফারেন্স, সরি ভুল হইছে এখানে। এই পর্যন্ত আসছে। এটা হইতেছে পার্শিয়াল ডিফারেন্সিয়েটর। তো যদি আমি একটা হিসাবে যদি বলি, 0 কোন একটা ফ্রিকোয়েন্সি যদি এমন হয়ে থাকে, এর মধ্যে থাকে, এটা হচ্ছে অ্যামপ্লিফায়ার। এটা কোনো ডিফারেন্সিয়েটর না। তারপর যদি আমরা চিন্তা করে থাকি যদি ফ্রিকোয়েন্সিটা আমার এর মধ্যে থাকে, সেটা হচ্ছে আমার আইডিয়াল ডিফারেন্সিয়েটর হবে। আর যদি ফ্রিকোয়েন্সি যদি এর থেকে বড় হয়ে থাকে, পার্শিয়াল ডিফারেন্সিয়েটর। এখন এই যে আমাদের ফ্রিকোয়েন্সি, দুইটা যে ফ্রিকোয়েন্সি যে আমি জেনারেট করতে চাচ্ছি, এই দুইটা ফ্রিকোয়েন্সি আমি কি জেনারেট করা লাগবে আগে। কিন্তু এটার আইডিয়াল আইডিয়ালই তো আসছিল না। আর আছে হ্যাঁ, এটাই ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে এটা ম্যাথ করার জন্য একটু বুঝাই আগে। এটা ক্যাপাসিটর থাকতেছে, বই আমাদের এরকম দেওয়া আছে। এখানে একটা RF আছে, কানেক্টেড করলাম। বাট এটাকে স্টেবল করার জন্য বা এই ভ্যালু গুলো, এই RC, R1, C1, RF, এই ভ্যালু গুলো ডিনোট করার জন্য এখানে আমরা আরেকটা ক্যাপাসিটর ব্যবহার করে থাকি, CF ক্যাপাসিটর ব্যবহার করে থাকি। তখন কিন্তু আমাদের একটা সূত্র আছে, কিন্তু এটা আমাদের বইতে পড়ছিলাম যে R1 C1 is equal to RF CF। কিন্তু এটাই হইতেছে তোমার টাইমিং, এটাকে তাও বলা হয় অনেক ক্ষেত্রে। আর যেহেতু ভি আউটের যে আমরা একটা সূত্র দেখছিলাম, এটা ভি আউটের যে এই সূত্রটা, এটার মাধ্যমে যদি ভি আউট আমরা বের করতে যাই তাহলে অবস্থাটা খারাপ হবে। এই কারণে, কারণ টি সেম ইন্টিগ্রেটর মতো সমস্যা, যে প্রত্যেকটা টি এর জন্য আমাকে বের করতে হবে, যেটা আমাদের স্বাভাবিকভাবে জানা নেই। তো আমরা আরেকটা, এটাও ব্রেইনলি মনের ভিতর করছিলাম, এরকম একটা সূত্র আছে যেটা হইতেছে আমার কমপ্লেক্স নাম্বার দিয়ে বের করব। এটা এই ফ্রিকোয়েন্সিটা হইতেছে আমরা সিমুলেশনে বিভিন্ন ভাবে বসায় বসায় আমরা ভ্যালু দেখবো। 1 প্লাস জে, এটা আমি পড়ছিলাম বইয়ের ভিতরে, হোল স্কয়ার। এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা নিজে হয়তো সিমুলেশন থেকে বা এখান থেকেও ম্যাথমেটিক্যালি আমরা আউটপুটটা বের করতে পারবো, আউটপুটটা বের করতে পারি। আচ্ছা, এরপর আর কিছু কি ব্যাখ্যা করার মতো আছে? উম, না, আশা করি ক্যালকুলেশন জেড আর জেড থেকে কমপ্লেক্স নাম্বার থেকে কিভাবে ভ্যালু বের করতে হবে, এটা একটা এক্সাম্পল দিয়ে করার সময় দেখবো। তাহলে একটা নর্মাল একটা সিমুলেশন আগে আঁকি, তারপর বোঝা যাবে যে ভ্যালু গুলো বসায় বসায়। এটা কেটে দিই। তারপর আমি নিব রেজিস্টার নিতে হবে, এইদিকে একটা যেটা R1 রেজিস্টার, এটা হবে RF রেজিস্টার, ক্যাপাসিটর, ক্যাপাসিটর একটাই নিব। দুইটা নিলে সুবিধা বা অসুবিধা হইতেছে চার্জ হইতে যতটা টাইম লাগবে, দুইটা ক্যাপাসিটর এতক্ষণ তো বেঁচে থাকবো না। এরপর হইতেছে সোর্স হিসেবে আমি এখানে এটা ব্যবহার করবো। এটাও শেষ। আমি বলছিলাম কি, এটা যদি R1 হয়, এটা C1 হয়, আর এটা যদি R8 হয়, তাহলে এখানে আমাকে একটা ভ্যালু গুলো বের করতে হবে। ভ্যালু গুলো বের করার জন্য আমি আপাতত ধরে নিতেছি কিছু কিছু ভ্যালু,
যে আর এফ যদি আমার 100 কে ওরকম ধরি, C1 যদি 0.1 মাইক্রোফ্যারাড বললাম, R1 আমি ধরতেছি 1 কে ওহম, আর সিএফ ধরতেছি 0.0। সিএফ কিন্তু আমি সিমুলেশনের ভিতর বসাইনি, কারণ এটা আসলে দরকার নেই আমার। আর এখন আমাকে জাস্ট দেখতে হবে যে আর এফ সি এফ ইজ ইকুয়াল টু R1 C1 কিনা। যদি এরকম হয় তাহলে আমি বলতে পারবো আমার যেটা আমি ডিফারেন্সিয়েটর রাখি এটা পারফেক্ট ডিফারেন্সিয়েটর হিসেবে আমি বলতে পারবো। এখন একটা দেখি তো আর আর এফ সি এফ আর এফ কত, 100 কি ধরছি, সিএফ কত 0.01 -6 ধরছি, 100 × 10⁻³ এই 300 -4 আসে। আর C1 যদি ধরি, R1 C1 না, 1 × 10⁻³ C1 হইতেছে 0.1 × 10⁻³ এখান থেকেও মেবি C1 কত রে, 1 10⁻⁻6 মাইক্রোফ্যারাড না, হ্যাঁ এটাও 10⁻⁻4 আসে, মানে বলা যাইতেছে দুইটা সমান আছে। ঠিক আছে, এখান থেকে তাহলে আমি ভোল্টেজটা বের করবো, সবগুলোর জন্য করবো না, একটার জন্য করি। যদি এখানে একটা ফর্মুলা আমি করেছি, ও একটা ভুল করেছি, লাইন আছে -2। ফার্স্ট অফ অল এইটা করার জন্য আমাকে আগে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আর হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি দুইটাকে বের করতে হবে। এখন এই দুইটার একটা সূত্র লাগবে, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি 1/2 পাই আরএক্স, আরএক্স তো আছে, সি। লোয়ার কাট অফের হইতেছে আরএক্স সি 1, হায়ার ফ্রিকোয়েন্সি, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সির জন্য R1 C1। এখানে একটা জিনিস দেখি, এখানে কিন্তু সিএফ আমি কোথাও ব্যবহার করি নাই, কিন্তু ম্যাথমেটিক্যালি কিন্তু সিএফ এর কোনো আমার প্রয়োজনীয়তা নাই। জাস্ট আমাকে ইকুয়েশন নিয়ে যে একটা আইডিয়াল এই ডিফারেন্সিয়ালটা বের হচ্ছে কি হচ্ছে না সেটা জাস্ট প্রুভ করার জন্য আমার এই সিএফটা লাগে। এবিসিতে কিন্তু সিএফ আমার কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমার আছে না, এই জন্য কিন্তু এখানে দুইটার ক্ষেত্রে C1 C1 আছে। লোয়ার ফ্রিকোয়েন্সি কাট অফ ফ্রিকোয়েন্সির জন্য আরেকটা ব্যবহার করতেছে, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সির জন্য R1টা ব্যবহার করতেছে। এখান থেকে যদি আমি ভ্যালু গুলো একটা বসাই দিয়ে দেখি লোয়ার ফ্রিকোয়েন্সি হায়ার ফ্রিকোয়েন্সি কত করে আসতেছে। এখানে তো আছে আমার 2 পাই আর আর হইতেছে 100 × 10⁻³ C1 এর ভ্যালু হইতেছে 0.1 × 10⁻⁻6। আর এটার জন্য হইতেছে আমার 2 পাই, R1 এর ভ্যালু হইতেছে আমার 1 × 10⁻³ C1 এর ভ্যালু হইতেছে 0.1 × 10⁻⁻6। আচ্ছা, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা যদি বের করি 1/2 × 3.1/16 100 × 10⁻³ আর 0.1 × 10⁻⁻6, এটা আসতেছে 15.915 আর এই মডেলটা কত আসতেছে 1/2 × 10⁻⁻16 0.1 × 10⁻⁻6 আসতেছে 1591.58। এটার মানে হইতেছে আমি সিমুলেশনে বা রিয়েল লাইফে ফ্রিকোয়েন্সিটা যদি 15 এটা থেকে শুরু করে ফ্রিকোয়েন্সি 15 এর মধ্যে যদি থাকে তাহলে সেটা হচ্ছে একটা ডিফারেন্সিয়েটরের মতন কাজ করবে থাকবে। আর এর থেকে যদি কম হয়ে থাকে তাহলে নর্মাল, কিন্তু এর থেকে বেশি হইলে পার্শিয়াল হয়ে যাবে। এটাই আমরা জাস্ট দেখবো। ঠিক আছে, এখন কি ভোল্টেজ বের করি আমি। আচ্ছা ভোল্টেজ একটু পরে আমি বের করবো।
আর ওয়ান এর ভ্যালু কত ছিল আমার? আর ওয়ান এর ভ্যালু এটা 1K, লাগাও 1K। এটা হচ্ছে সি ওয়ান এর ভ্যালু কত? এটা হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাড, 0.1 মাইক্রোফ্যারাড। আর এফ এর ভ্যালু আসবে আমার 100 অক্টো ভোল্টেজ দিই আমার মন থেকে, মাইনাস 100 ভোল্টেজ দিলাম। এখানে আর কিছু, এটা আমি একই ধরে ভিইন এর বেলায় 1 ভোল্টেজ করবো। ভিইন হচ্ছে 1 ভোল্টেজ, এখানে একটু আপাতত 100 ধরি, টেস্টিং করবো। বুঝতে হবে। ও ভোল্টেজটা তো যাচাই করার জন্য এটা বন্ধ করে ভোল্টের মতো আছে। আর মানে আমার 6.38 আসছে আসো। আচ্ছা 6.38 আসতেছে। তাইলে আমি যদি এখন বিয়োগটা ম্যাথমেটিক্যালি বের করতে চাই, দেখি 6.38 আসে কিনা। তাহলে আমাকে, আমি ধরছি 100, আর এটা হইতেছে 15.95 ছিল। 1+100 1591.4 পাইছি। ভি ওয়ানটাকে যদি এদিকে পাঠাই দিই, ভি টাকে যদি এদিকে পাঠাই দিই, আর যেহেতু এখানে কমপ্লেক্স নাম্বার আছে, আমি চাইলে মডুলাস অ্যাপ্লাই করতে পারি। মডুলাস কেন অ্যাপ্লাই করতে, আশা করি বুঝতে পারছো। কারণ হচ্ছে আমার বোথ সাইডে যদি, সরি, আমার যদি এখানে কমপ্লেক্স নাম্বার থাকে তাহলে আমি মডুলাস অ্যাপ্লাই করতে পারবো। 100 ভাগ 15.91 যদি করে থাকি, 0.28 আসতেছে। 1+100 ভাগ 15 এই আসতেছে, হোল স্কয়ার আসতেছে, মডুলাস আছে। এখন দেখি নিচের পার্টটাকে শেষ করি। নিচের পার্টে আছে আমার এটা হোল স্কয়ার। তবে এটাকে আমি একটা 1 প্লাস হোল স্কয়ারের সূত্র যদি পাই, এটা স্কয়ার প্লাস 2ab প্লাস আমার আসলে এটা 2 যেহেতু j স্কয়ার আছে তাহলে -1, এটা করতে গেলে 1.0628। 1 -1.00394 আসতেছে 0.99606 প্লাস 0.0. এটা হচ্ছে নিচের ভ্যালুটা। এখান থেকে আমি কিভাবে ভ্যালু বের করব? ভ্যালু বের করতে গেলে মডুলাস যদি আমি সরাই দিই, তাহলে আমার কি ভিতরে তো মাইনাস ছিল, মাইনাস আর থাকছে না, তবে যে থাকতেছে 28 ছিল, 9606 এখান থেকে আমরা কিভাবে ভ্যালু বের করে থাকি, সূত্র বলছিলাম না এরকম, এটা মানে কি 0 প্লাস এত, 0 স্কয়ার প্লাস 628 স্কয়ার
আল্টিমেটলি সেম থাকতেছে। পি স্কয়ার যে সূত্র বলছিলাম না এরকম জেড ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার কি সূত্রে এটা ইমপ্লাই করছি অ্যামপ্লিটিউডের ভ্যালু বের করার জন্য। তো 628 এটাই থাকবে। আর নিচেরটা ভ্যালু আসে আমার কত? নিচে ক্যালকুলেট করছি 628 ভাগ এটা আমার ভি আউট হওয়ার কথা। সিমুলেশন থেকে আমাদের ভি আউট কত আসতেছে? 6.3 আসতেছে আর আমাদের 6.2 এর 2.5 এর কথা। মানে একদম নিয়ারেস্ট কাছাকাছি ভ্যালু পয়েন্টের ভ্যালু যেহেতু অনেক ছোট ছোট করে ধরছি তো আলটিমেটলি বলা যায় যে ঠিক আছে। জাস্ট একটা ফ্রিকোয়েন্সির জন্য আমি কিন্তু বের করে দেখাইছি। এখন আমাদের মাল্টিপল ফ্রিকোয়েন্সির জন্য বের করে দেখাইতে হবে। কারণ কি? এই ছবিটা একটু দেখি তো আমিও দেখবো। আমি ইনপুট দিছি মনে করো এখান থেকে। এই যে দেখো এখান থেকে আমি সাইন ইনপুট দিছি এখান থেকে কিন্তু মাইনাস কস টাইম পাইতেছি কিন্তু ঠিক আছে মাইনাস কস টাইম পাইতেছি যে কারণে এখানে এটা 90 ডিগ্রি লিড হয়ে গেছে এই জন্য এদিকে মনে করো পালস যদি দিয়ে থাকি লোয়ার ভোল্ট -1 ভোল্ট 1 থাকবে ফ্রিকোয়েন্সি 100 পালস আকারে যদি দিই পালস আকারে আশা করি বুঝে দিয়েছো পালস যদি দিয়ে থাকি তাহলে স্পাইক আকারে দাও স্পাইক আকারে কোথাও দিতে পারছি প্রতিখানে ঠিক আছে আচ্ছা এরপর হইতেছে এই গ্রাফটাকে এখন আমাকে দেখাতে হবে এটা আমি গ্রাফটা কি যেই আর ফ্রিকোয়েন্সি রিজন এখন ফ্রিকোয়েন্সির জন্য আমাকে ইকুয়ালও জানতে হবে এটা এটার মধ্যে থাকতে হবে এমন কিছু পাইলে আমি এখন অনেক টাইপের ফ্রিকোয়েন্সি বসাবো ওখান থেকে আমি ভি আউট পাবো আর ভি আউট থেকে আমি পাবো কি গেইন গুলা পাবো আর আমি জানি যে ভি আউট বাই এত হচ্ছে ইকুয়াল টু গেইন আর ভি ইন আমি অলরেডি 1 ভোল্টেজ বসাইছি তাহলে এটা ইকুয়াল টু গেইন আমি ডাইরেক্ট পাবো ঠিক আছে আচ্ছা এটা এখানে লেখার থেকে ভালো টেক্সট তো ডাইরেক্ট লিখবো ফ্রিকোয়েন্সি তার গেইন ফ্রিকোয়েন্সি আমি যেহেতু জানি যে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি আমি এখান থেকে আইডেন্টিফাই করতে পারতেছি আমার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 15 টাকা এত আর হচ্ছে 1591 তাইলে এই দুইটার মধ্যে বেশি ফ্রিকোয়েন্সি ধরার চেষ্টা করবো আর বাইরে আর ভিতরে কিছু কিছু ধরবো লাইক মনে করি আমি এখানে 1 দিলাম 10 দিলাম 15 আচ্ছা 20 দিই একবারে 30 40 50 ফ্রিকোয়েন্সি 100 ফ্রিকোয়েন্সি 500 ফ্রিকোয়েন্সি 800 ফ্রিকোয়েন্সি 1000 দিলাম 1500 দিলাম তারপর মনে করো 1500 তো 2000 দিলাম 3000 দিলাম 5000 দিলাম 10,000 দিলাম ঠিক আছে আমি স্টকে পাচ্ছি ঠিক আছে তারপর যখন গেমগুলো ক্যালকুলেট করবো আমি যেগুলো তারপর একটা জাস্ট প্লট করার চেষ্টা করবো তাইলেই বোঝা যাবে ডিফারেন্সিয়ালটা ঠিক হবে ঠিক আছে ঠিক আছে বুঝছো? আমাদের এর কাছে ঠিক আছে জিরো পয়েন্ট আচ্ছা 10 ফ্রিকোয়েন্সি দিলে কি হবে 0.625
0.65 প্লাস 0.625 দিলাম। এরপর হচ্ছে কিসের জন্য? 1.27 1.27 আচ্ছা। ফ্রিকোয়েন্সি বাড়াইতেছে, গেইনও কিন্তু বাড়তেছে। মানে আমি বলতে গেলে আমি একটা আইডিয়াল ডিফারেন্সিয়েটর এর ভিতর কিন্তু চলে আসছি, কিন্তু ফ্রিকোয়েন্সি কিন্তু এখন বাড়তেছে। ৩০ 1.9 40 2.55 2.55 এখন দিব 50 এর জন্য 3.17 এর জন্য 6.35 6.35 বাড়তেছে, কিন্তু হ্যাঁ বাড়তেছে। 100 জন্য 20.75 20.75 অশোক 500 জন্য 30 1000 এর জন্য 1500 জন্য ৭৮.৫ 2000 এর জন্য 79.5 79.5 12 তারপর 3000 এর জন্য 53.5 53.5 কমে গেছে এবার 5000 এর জন্য 75.5 31.5 এখন 10,000 এর জন্য 15.5 15.5 এইটাই জাস্ট আমরা একটা প্লট করে দেবো, মানে গ্রাফে প্লট করে দেবো, যে দেখি যে কেমন আসে। প্লটটা করি, জেমিনি দিয়ে করবো তো। আচ্ছা, এখানে একটা ফ্রিকোয়েন্সি আর গেইনের একটা প্লট জেনারেট করছে। এখানে একটা জিনিস দেখো, প্রথমেই বলছিলাম কি আস্তে আস্তে বাড়বে, বাড়ছে একটা টাইম পর্যন্ত, এই পর্যন্ত যখন যতটুকু বাড়ছে সেটা হইতেছে আমার একটা আইডিয়াল ডিফারেন্সিয়েটর। এরপর কিন্তু কমে গেছে, এই পার্টটা হইতেছে তাহলে আমার পার্শিয়াল জেনারেটরের মতন। একদম বলতে গেলে যে এই টাইপের একটা গ্রাফ আসছে, আস্তে আস্তে বাড়ছে, দেন হইতেছে কমে গেছে এরকম। যেহেতু অনেকগুলো ভ্যালু নিচ্ছে, আরো নিলে হয়তো আরো স্মুথ হবে। So, এভাবে আমরা একটা প্লটকে জেনারেট করে দেখাইতে পারি একটা ডিফারেন্সিয়েটরের ক্ষেত্রে।